ওকে, দীর্ঘমেয়াদী অর্থায়ন আর কি। আচ্ছা বল, অর্থায়নকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয় আর কি: স্বল্প মেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন আর কি। তাহলে এটা হচ্ছে ফিনান্সের 6 নম্বর অধ্যায় আর কি, দীর্ঘমেয়াদী অর্থায়ন। দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটা আসলে 5 বছরের অধিক সময়ের জন্য করা হয়, এটাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয়। যদি 1 বছরের কম সময়ের জন্য অর্থায়ন করা হয় তাকে বলা হয় স্বল্প মেয়াদী। 1 থেকে হচ্ছে 5 বছরের জন্য মধ্যমেয়াদী, আর 5 বছরের অধিক সময়ের জন্য দীর্ঘমেয়াদী। আমরা যখন 9-10-এ হচ্ছে ফিনান্সের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম তখন কিন্তু পড়ে আসছিলাম যে অর্থায়নকে তিন ভাগে ভাগ করা হয়: স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী আর হচ্ছে দীর্ঘমেয়াদী আর কি। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন হচ্ছে যে অর্থায়নটা 5 বছরের অধিক সময়ের জন্য করা হয়, এটাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয় আর কি। এটা হচ্ছে ফিনান্সের আহ, 6 নম্বর অধ্যায় আর কি। ওকে, তাহলে আমরা এখানে একটা হচ্ছে ঘর আঁকছি আর কি। তাহলে আমরা হচ্ছে এটাকে একটু আঁকি। ধর আমরা এটাকে যে কোনো একটা কোম্পানি চিন্তা করি আর কি। ধর হচ্ছে এবিসি কোম্পানি, অথবা যে কোনো একটা কোম্পানি আমরা চিন্তা করলাম যে এটা একটা কোম্পানি। ধর হচ্ছে, এক মিনিট দাঁড়াও। ধর এটা হচ্ছে একটা কোম্পানি, ধর এটার নাম হচ্ছে একটা এবিসি কোম্পানি, এমন টাইপের যে এবিসি কোম্পানি। এখন এই এবিসি কোম্পানি একটা বন্ড। এখন বন্ড বলতে কি বুঝাস বল? তা কি বন্ড সম্পর্কে জানোস? দীর্ঘমেয়াদী অর্থায়ন। না, বন্ড বিষয়টা আর কি, বন্ড। এটা তো এটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। মানে আমি বলতেছি যে বন্ড সম্পর্কে জানোস কিনা, যে বন্ড কি বা এটা কিভাবে কাজ করে। দীর্ঘমেয়াদী ঋণ যেটা, দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে। দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে আচ্ছা নেওয়া হয় আর কি। আচ্ছা আমরা তো শেয়ার জানি না, শেয়ার কি বলতো? কি হচ্ছে শেয়ার কি? মূলধন ক্ষুদ্র অংশ। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় আর কি। ধর একটা কোম্পানির 10 কোটি টাকা দরকার, সেই 10 কোটি টাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে। ভাগ করে হচ্ছে প্রত্যেকটা ভাগের দাম ধর যদি 100 টাকা করে বা হচ্ছে 1000 টাকা করে, এই 100 টাকা বা 1000 টাকাকে বলা হচ্ছে একটা শেয়ার। তো এই শেয়ারের জন্য কি করতেছে, মানে যে কিনছে মানে সে কোম্পানির একটা মালিকানা পাইলো, মানে সে কোম্পানির একজন মালিক। হ্যাঁ, এরকম ভাবে আর কি। আর বন্ডের ক্ষেত্রে কিন্তু সেম, যে এই 10 কোটি টাকাকে কোম্পানি কি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে। এখন তাহলে শেয়ার এবং বন্ডের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? শেয়ারটা হচ্ছে বন্ডের ক্ষুদ্র মাধ্যমে মেয়াদী। জামানত দেওয়া হয়, জামানতের জামানত দেওয়া হয় আর দেওয়া দেওয়া হয় না, এটা হচ্ছে বন্ড এবং ডিবেঞ্চার, শেয়ার না। বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জামানত দেওয়া হয়, একটা জামাত দেওয়া হয় না। শেয়ারের ক্ষেত্রে হচ্ছে ধর একটা কোম্পানি যখন কি করলো, তার মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র জি। অংশকে ভাগ করলো। ভাগ করার পরে যখন একটা শেয়ার বিক্রি করলো, মানে একজন মানুষকে সে মালিকানা দিল কোম্পানি। বন্ডের ক্ষেত্রে সেম না, বন্ডকে বলা হচ্ছে ঋণপত্র আর কি। তো কোম্পানি হচ্ছে 10 কোটি টাকা দরকার, সে এই 10 কোটি টাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে সেম শেয়ারের মতো। এবং প্রত্যেকটা হচ্ছে এই যে ঋণপত্রের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করা হয়েছে, এই প্রত্যেকটা ভাগের একটা বন্ড। ক্লিয়ার? এখন জি। তাহলে শেয়ার শেয়ার এবং বন্ডের জি। মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? শেয়ারের ক্ষেত্রে কোম্পানি মালিকানা দেওয়া হইতেছে, আর বন্ডের ক্ষেত্রে মালিকানা দেওয়া হবে না, জাস্ট তোমার থেকে ঋণ নিলাম এবং মেয়াদ শেষে তোমার ঋণ আমি তোমাকে ফেরত দিয়ে দিবো। ধরেন হচ্ছে, যদি আমি নিজেকে একটা কোম্পানির মালিক চিন্তা করি, তাহলে আমি কি হবো, যে আমি যখন শেয়ার বিক্রি করছি তখন বাকিদেরকে কি করতেছে, আমি কোম্পানির মালিকানা দিতেছি। আর আমি যখন আমার টাকার প্রয়োজনে বন্ড বিক্রি করতেছি, এর মানে হচ্ছে এমন যে আমি হচ্ছে আমার ঋণ পত্রে একটা অংশ বিক্রি করতেছি। আমার 10 বছর বা 8 বছর পরে আমি কিন্তু টাকাটা আবার ফেরত দিয়ে দিবো আর কি। বুঝছেন? জি। ওকে, তাহলে বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ঋণপত্র, বা বন্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ শেয়ারের, মানে হচ্ছে বিপরীত আর কি। শেয়ারের ক্ষেত্রে মালিকানা দেওয়া হয়, আর বন্ডের ক্ষেত্রে মালিকানা দেওয়া হয় না আর কি। তাহলে বন্ড হচ্ছে ঋণপত্র। এখন ধরেন এবিসি কোম্পানির টাকা দরকার, ধরেন 10 কোটি টাকা, সে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে এবং প্রত্যেকটা ভাগের বলা হচ্ছে একটা বন্ড। তাহলে ধরেন একটা বন্ডের, আমরা বললাম যে এবিসি কোম্পানি একটা বন্ডের দাম হচ্ছে 1000 টাকা। কত টাকা? এক 1000। হাজার টাকা যদি এই বন্ডটা কোম্পানি 1000 টাকা বিক্রি করে, এই যে 1000 টাকা বিক্রি করতেছে, এটাকে বলা হচ্ছে, এই যে 1000 টাকাকে বলা হবে বন্ডের অভিহিত মূল্য। অভিহিত মূল্য মানে হচ্ছে বন্ডের গায়ে যে দাম লেখা থাকে সেটাকে অভিহিত মূল্য বলা হয় আর কি। বা এটাকে বলা হয় লিখিত মূল্য, অথবা বলা হয় পরিপক্ক মূল্য। ঠিক আছে? ওকে, তাহলে এই বন্ডের সিস্টেমটা কেমনে দেখেন। বন্ড হচ্ছে আপনার, ধরেন এটা ক্ষুদ্র ঋণপত্রের একটা ক্ষুদ্র অংশ, এবং বন্ডের উপর হচ্ছে আপনার সুদ দেওয়া হবে আর কি। ধরুন শেয়ার উপর কি দেওয়া হয় বলেন তো? সুদ দেওয়া হয় না লভ্যাংশ দেওয়া হয়? লভ্যাংশ।
লভ্যাংশ দেওয়া হয়। আর বন্ডের ক্ষেত্রে কিন্তু লভ্যাংশ দিবে না, কারণ বন্ড হচ্ছে আপনার কি ঋণপত্র, যে ঋণ নিলাম আপনাকে ঋণের শোধ দিতে হবে। তাহলে এখানে একটা ফিক্সড ঋণের শোধ থাকে যে প্রতি বছর কোম্পানিকে এই ঋণের শোধটা দিতেই হবে আর কি। এটাতে এটা হচ্ছে আপনার, এটাকে বলা হয় কুপন সুদ বলা হয় আর কি। এই ঋণের সুদটাকে কি বলা হয়? কুপন সুদ আর কি। আর এখানে একটা মেয়াদ থাকে, যেমন হচ্ছে আপনার 10 বছর মেয়াদ। 10 বছর মেয়াদ পরে আবার কি করতে হবে, এই যে কোম্পানিকে আপনার যারা ঋণপত্র কিনছে তাদের টাকা ফেরত দিতে হবে আর কি। বুঝতে পারছেন? তাহলে এই যে যেই দামে হচ্ছে আপনার ঋণপত্রটা বা বন্ডটা বিক্রি করা হয়, এটাকে বলা হয় এমবি আর কি। এমবি মানে ইংলিশ শব্দ হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু আর কি। আর বাংলাতে এটাকে বলা হয় অভিহিত মূল্য, লিখিত মূল্য অথবা পরিপক্ক মূল্য আর কি। Clear? এই মানে যে যে টাকা দিয়ে বন্ডটা বিক্রি করতেছে এটাকে বলা হয় আপনার লিখিত মূল্য বা হচ্ছে অভিহিত মূল্য বা হচ্ছে আপনার পরিপক্ক মূল্য আর কি। ওকে। তারপরে হচ্ছে এই যে বন্ডের ক্ষেত্রে যে আপনার সুদটা দেওয়া হয় আর কি। ধরেন হচ্ছে যে এই যে বললো আপনার 10% সুদ দেওয়া হয় প্রতি বছর আর কি। এই 10% সুদকে বলা হচ্ছে আপনার কোপন সুদ আর কি। তাহলে এটাকে বলা হয় আয়। ধরেন আপনি এবিসি কোম্পানি একটা বন্ড কিনছেন 1,000 টাকা দিয়ে। তাহলে বলেন তো, 1,000 টাকার যে একটা বন্ড কিনছেন এই বন্ডের জন্য আপনি এক বছরে কয় টাকা সুদ পাবেন? ধরেন আপনি হচ্ছে 10% সুদ পান আর কি। তাহলে একটা বন্ডের দাম হচ্ছে 1,000 টাকা। তাহলে যদি 10% সুদ পান তাহলে এক বছরে কয় টাকা সুদ পাবেন? 110, কত টাকা? মানে 10 টাকা একশো শুধু। টাকা 100 টাকা হবে না, এক হাজার সরি টাকাকে 1,000 টাকা এটা হচ্ছে আচ্ছা। আপনার 10% সুদ পাবেন না। 10% সুদ পেলে আপনি কয় টাকা সুদ পাইতেছেন বলেন তো? 100 টাকা আর কি। 100 টাকা। কোম্পানি আপনার যেই সুদটা দিতেছে এটাকে বলা হচ্ছে আপনার কুপন সুদ। এটা হচ্ছে আপনার ফিক্স থাকবে আর কি, যে কোম্পানি আপনাকে এই সুদটা দিবে আর কি। এটা 10% সুদ, আপনি 100 টাকা সুদ পাইলেন আর কি। আর একটা থাকবে হচ্ছে মেয়াদ, 10 বছর মেয়াদ থাকবে, যে 10 বছর পরে কোম্পানি আপনাকে এই বন্ডটা আবার ফেরত দিয়ে দিবে আর কি, মানে বন্ডের টাকাটা ফেরত দিয়ে বন্ডটা নিয়ে যাবে আর কি। তাহলে এটা হচ্ছে এন বলা হচ্ছে। তাহলে এখানে আমরা তিনটা মান শিখলাম, এমবি, তারপর হচ্ছে আই। আই হচ্ছে কত? 100 টাকা ইন্টু 10%, 1,000 টাকা ইন্টু 10%, আয় হচ্ছে 100 টাকা, এন হচ্ছে বছর। ক্লিয়ার? জি। জি। ওকে। তারপরে আমরা হচ্ছে পরের স্টেপে যাই। ধরেন আপনার হচ্ছে, ধরেন আপনি আমরা এখানে তো লিখছি, আপনি দেখেন তো, ধরি এক্স ওয়াই কোম্পানি 10টি বন্ড আমরা ক্রয় করলাম। বা আমরা এখানে এখানে লিখছি যে এবিসি কোম্পানি, আমরা এখানে এবিসি চিন্তা করি যে এবিসি কোম্পানি 10টি বন্ড আমরা ক্রয় করলাম। তাহলে আমাদের বিনিয়োগের পরিমাণ কত টাকা হবে বলেন তো? 10,000 টাকা। একটা বন্ডের দাম কয় টাকা? 1,000। 1000। আমরা যদি 10টা বন্ড কিনি তাহলে আমাদের কয় টাকা লাগবে? 10,000 টাকা। 10 এই 10,000 টাকা কি আপনি কি বলবেন? ঋণ বলবেন না বিনিয়োগ বলবেন? বিনিয়োগ ঋণ। না ঋণ। ঋণ আপনি বলবে, যখন ঋণ। না না, এটা তো কোম্পানির জন্য ঋণ, যখন আপনি কিনবেন আপনার জন্য ঋণ হবে না বিনিয়োগ হবে? আমার আমার জন্য জন্য বিনিয়োগ। 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 ধরেন আপনি হচ্ছে এ, কি করলেন, আপনি হচ্ছে বন্ড কিনলেন আর কি। যে কয়টা, 10টা বন্ড কিনলেন 10,000 টাকা দিয়ে আর কি। ধরেন 10,000 টাকা কিনলেন, তাহলে 10% সুদ পাবেন প্রতি বছর। 10% মানে হচ্ছে আপনি প্রতি বছর হচ্ছে এখান থেকে 1,000 টাকা মুনাফা পাবেন আর কি। তাহলে আপনার জন্য Yes. কিন্তু এটা বিনিয়োগ, কোম্পানির জন্য হচ্ছে কি ঋণ। জি। ক্লিয়ার? জি। Yes, sir. তাহলে আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন, 10% সুদ পাবেন, আপনার হচ্ছে কি হবে? 1,000 টাকা হচ্ছে আপনার প্রতি বছর মুনাফা হইতেছে আর কি। এখন ধরেন আমরা যখন আমাদের টাকার দরকার হয় আমরা কি করি বলেন তো? ধরেন হচ্ছে আমার খুব টাকা দরকার, তখন আমি কি করি, আমি আমার ধরেন, আমার কাছে আর টাকা নাই, তখন আমি ঋণ নেই। তারপরে ঋণ নেওয়া যদি টাকা না হয় তখন আমি কি করি, জমি বিক্রি করি। তারপরে কি করি, বাড়ি বিক্রি করে ফেলি। এখন ধরেন আপনার যখন টাকা প্রয়োজন হবে আপনি কি করবেন, আপনার সম্পদ বিক্রি করবেন না? জি। ধরেন আপনি ঋণ নিবেন, ঋণ নিয়ে একটা টাকা হচ্ছে না, তখন আপনি কি করবেন, জমি বাড়ি বিক্রি করবেন। এখন বন্ডও কিন্তু আপনার এক ধরনের বিনিয়োগ, আপনার যখন টাকা দরকার হবে তখন কিন্তু আপনি এই বন্ড গুলাকে বিক্রি করে দিবেন। জি। ওকে। এখন আপনাকে কোশ্চেন করলো, এখন 3 বছর পর অর্থের প্রয়োজনে বন্ডটি বিক্রি করতে চাই, অথবা আমরা অন্য কোনো কোম্পানি বন্ড ক্রয় করতে চাই। ধরেন আমরা এবিসি কোম্পানি বন্ডটাকে রাখবো না, এটা বিক্রি করে আমরা অন্য কোনো কোম্পানি বন্ড ক্রয় করবো আর কি। তাহলে এই ক্ষেত্রে আপনার যে বলতেছে, সেক্ষেত্রে আমাদের কত টাকা মূল্যে বন্ডটি বিক্রয় বা ক্রয় করা উচিত? তাহলে বলেন তো কত টাকা বিক্রি করা উচিত? 10%। হুম। না না, আমরা বলতেছি দেখেন, আমাদের কি হচ্ছে, এবিসি কোম্পানি আমাদের কাছে 10টা বন্ড আছে। 10টা বন্ডের দাম কত টাকা বলেন তো? 10,000 টাকা। 10 টাকা। ওকে। এখন ধরেন 3 বছর পরে আমার টাকা দরকার, তাহলে আমার কি করতে, আমরা কি করতে চাচ্ছি এখন? এই যে 10,000 টাকা বন্ড আছে, এই 10,000 টাকা বন্ড আমরা হচ্ছে বিক্রি করে দিব, বিক্রি করে দিব। এখন এখন আমার কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা তাকে কয় টাকা বিক্রি করবো? 10,000 টাকা। এখন 10,000 টাকা দশ যদি, পার্সেন্ট শুধু। হ্যাঁ,
না না, 10% সুদ তো আপনি প্রতি বছর পাইতেন। ধর আপনি 3 বছর পর টাকা ধরছেন যে আপনি 3 বছর পর্যন্ত সুদ পাইছেন, কিন্তু প্রথম বছর কত পাইছেন? 1,000। বছর পাইছেন কত? এক হুম। হাজার এরপরের বছর পাইছেন কয় টাকা? 1,000 টাকা পাইছেন, সুদের হিসাব বাদ। তাহলে কিন্তু এখন আপনি হচ্ছে আপনার বন্ডটা বিক্রি করতে চান। ঠিক আছে? হ্যালো? জি। জি তো এখন মনে করেন আপনি আপনার বন্ডটা বিক্রি করতে জি চান, ভাই। জি এই জি বন্ডটা ধরুন আমাদের কাছে 10টা বন্ড আছে, ধরুন আমরা এই 10টা বন্ড বিক্রি করে দিতে চাই। হ্যাঁ, আমরা রাখবো না, আমরা অন্য কোনো কোম্পানি বন্ড কিনবো, বা ধরেন আমার টাকা দরকার, টাকা দরকার সেই জন্য আমি বন্ডটা বিক্রি করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমার কি করতে হবে? তাহলে এখন আমাকে হচ্ছে আমরা কত বিক্রি করবো আসলে? ধরেন আমরা যদি 10,000 টাকা বিক্রি করতে পারি তাহলে আমাদের দশ কোনো হাজার লাভ থেকে লস নাই। বেশি বিক্রি এখন আপনি এটা সময় কেমনে বললেন 10,000 টাকা বেশি বিক্রি হবে? মানে এর কম করলে তো লস, বেশি তো করতে হবে। আচ্ছা, তো আপনি 10,000 টাকা বেশি বিক্রি করলে লাভ, কম করলে লস। এখন এই যে এখানে হচ্ছে বিষয়টা আর কি। ধরেন আপনার সম্পদের দাম কত আছে? ধরেন আমি একটা ফোন কিনলাম, ধরেন হচ্ছে আমি একটা স্যামসাং, বা ধরেন হচ্ছে আমি একটা এমআই ফোন কিনলাম, হ্যাঁ, 8,000 টাকা দিয়ে। ধরেন এটা হচ্ছে আমার একটা বিনিয়োগ, আমার সম্পদ। ধরেন এই ফোনটা আমি 2 বছর ব্যবহার করলাম, এখন 2 বছর পরে এই সম্পদ দাম, ধরেন, আচ্ছা ফোনের দাম তো কমে যাবে, আমরা অন্য উদাহরণ দিই, ধরেন একটা বাড়ি কিনলাম আমি 1 কোটি টাকা দিয়ে। ঠিক আছে? এখন ধরেন 2 বছর পরে এমন হইতে পারে বাড়ির দাম বাড়বে বা কমবে। জি হুম। জি জি। এখন এই যে আপনি 10,000 টাকা যে বন্ড ছিল, তাহলে আপনি কেমনে বুঝবেন এটা দাম বাড়বে না কমবে? এইটা বাই করতে তো। হ্যাঁ, এইটা বের করার জন্য আমাদেরকে জানতে হবে ভ্যালুয়েশন অফ বন্ড। তাহলে আজকের ক্লাসে আমরা শিখবো কি ভ্যালুয়েশন অফ বন্ড, যে বন্ডের বর্তমান মূল্য কিভাবে বের করতে হয়। জি বুঝতে পারছেন? জি আমরা জি। কিন্তু এখনো মূল পড়ায় যায় নাই, আমরা জাস্ট এতক্ষণ আলোচনা করতেছি যে দেখেন ভ্যালুয়েশন অফ বন্ডটা কি জিনিস আসলে, বা এটা কি করতে হয়। তাহলে এই যে আপনি একটা কোম্পানি 10টা বন্ড কিনছেন, এখন আপনি বন্ডটা বিনিয়োগ করতে চান, বা আপনি সরি আপনি বন্ডটা হচ্ছে বিক্রি করতে চান, তাহলে এখন আপনি কয় টাকা বিক্রি করবেন, আপনার যৌক্তিক মূল্য কত? তো এটা জানার জন্য আপনাকে কি করতে হবে? বন্ডের বর্তমান দাম জানতে হবে। ধরেন বন্ডের বর্তমান দাম যত টাকা আছে, এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বিক্রি মূল্য জানতে পারবেন যে কত টাকা বিক্রি করা উচিত আছে। তো এই জন্য আপনাকে শিখতে হবে ভ্যালুয়েশন অফ বন্ড। ক্লিয়ার? জি জি আচ্ছা। ওকে। তাহলে ভ্যালুয়েশন অফ বন্ডে আমাদেরকে তিনটা বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমাদেরকে 3 ধরনের বন্ড থাকে আর কি এখানে। ফার্স্টে হচ্ছে কুপন বন্ড আর কি, যে বন্ডের মেয়াদ ও সুদের হার উল্লেখ থাকে, এখানে ফিক্স হবে না, ও হবে আর কি। ওকে, এই যে ফিক্স জায়গা থেকে একটা ও লিখে আর কি, ও। ওকে। ফার্স্টে হচ্ছে কুপন বন্ড আর কি। কুপন বন্ড কি? যে বন্ডের মেয়াদ ও সুদের হার উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলা হয় আর কি। যে বন্ডের মেয়াদ ও সুদের হার উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে আর কি। তারপর হচ্ছে আপনার আরেকটা বন্ড থাকে, সেটাকে বলা হয় জিরো কুপন বন্ড। যে বন্ডে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। ওকে। জি তারপর হচ্ছে আপনার চিরস্থায়ী বন্ড আর কি। চিরস্থায়ী বন্ড হচ্ছে আপনার যে বন্ডে সময় উল্লেখ থাকে না তাকে চিরস্থায়ী বন্ড বলা হয় আর কি, যে এই বন্ডটা হচ্ছে আজীবনের জন্য আর কি, মেয়াদ নাই। ক্লিয়ার? জি জি হ্যালো? স্যার। জি ওকে, তাহলে আমাদের 3 ধরনের জি বন্ড জি আছে। একটা হচ্ছে কুপন বন্ড, যে বন্ডের মেয়াদ ও সুদের হার উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে। তারপর হচ্ছে আপনার জিরো কুপন বন্ড আর কি, যে বন্ডের সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। তারপর হচ্ছে চিরস্থায়ী বন্ড, যে বন্ডের সময় উল্লেখ থাকে না তাকে চিরস্থায়ী বন্ড বলা হয় আর কি। তাহলে আমাদের ফার্স্টে যে সূত্রটা, এটা আসলে সূত্রটা হবে এরকম আর কি, যে বিডি। বিডি মানে হচ্ছে আপনার, ফার্স্টেরটা হচ্ছে বি মানে হচ্ছে ভ্যালুয়েশন, আর নিচে বিটা হচ্ছে মানে হচ্ছে বন্ড। তাহলে এই বিডি মানে হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড। বলেন তো কি এটা হবে? বিডি মানে কি? ভ্যালুয়েশন অফ বন্ড। ভ্যালুয়েশন অফ বন্ড ভ্যালুয়েশন অফ বন্ড। এই ভ্যালুয়েশন অফ বন্ড মানে কি মিন করতেছে? যে বন্ডের বর্তমান দাম কত আছে। ওই যে আমি একটা বন্ডকে বিক্রি করতে চাই, তাহলে বিক্রি করতে চাইলে আমার কি রাখতে হবে? বর্তমান দাম জানতে হবে। তাহলে এই বন্ডের বর্তমান দাম, এটা বের করার সূত্র হচ্ছে বিডি সূত্র সমান হচ্ছে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস কেডি পাওয়ার এন ভাগ হচ্ছে কেডি প্লাস এমবি ভাগ হচ্ছে ওয়ান প্লাস কেডি পাওয়ার এন। ওকে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় মিসিং করে করছি, একটু 2 মিনিট সময় দেন। ভাই বলতেছি আর কি, আপনারা হচ্ছে যখন 9-10-এ পড়ছিলেন, আমরা হচ্ছে সবাই তো পড়ছে ভাইয়ের কাছে, তাহলে ভাই একটা জিনিস বলি, আমরা হচ্ছে ঝুঁকি পড়ছিলাম, মনে আছে? ঝুঁকি জি অধ্যায় কি যে হবে? আপনার জি অনিশ্চয়তা ও ঝুঁকি একটা অধ্যায় জি পড়ছিলাম। জি 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 ওইখানে আমরা পড়ছিলাম যে জি বিনিয়োগকারীদের ঝুঁকি হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে আপনার তাওলো ঝুঁকি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। মনে আছে? হুম। মানে জি আপনার জি ভাইয়া। ঝুঁকি ছিল দুই জি ধরনের, একটা হচ্ছে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে আপনার যে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আর কি। তারপরে আপনার হচ্ছে কি ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি ছিল আপনার 2 ধরনের। যেমন একটা ছিল আপনার দুই দুই- ব্যবসায়িক ঝুঁকি, আর একটা ছিল আর্থিক ঝুঁকি আর কি।
আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি ছিল আপনার দুই ধরনের, একটা ছিল আপনার সুদের হারের ঝুঁকি, আর একটা ছিল তারল্য ঝুঁকি আর কি। জি। মনে আছে সবার? ওকে, বলেন তো তারল্য ঝুঁকি কি ছিল? ব্যবসায় পর্যাপ্ত পরিমাণ আহ, নগদ অর্থ না। পর্যাপ্ত মুনাফাতের অর্থ। হয়েছে না, হয়েছে না? আর ভাইয়া বলিস আবার শুনেন, দুই যে দিনে যে বলতেছিল আপনার হচ্ছে কি, বাজার সুদের কারণে বা বাজার সুদের হারের কারণে যদি কি করা হয়, বিনিয়োগের মূল্য ওঠানামা করার যে ঝুঁকি, তাকে তারল্য ঝুঁকি বলা হয়তো আর কি। ঠিক আছে, বাজারের সুদের জি হার ওঠানামা করার কারণে বন্ডের দাম বা বিনিয়োগের দাম ওঠানামা করার ঝুঁকিকে বলা হয় আপনার হচ্ছে সুদের হারের ঝুঁকি আর কি। তার লজিক। হ্যাঁ সরি, তারল্য ঝুঁকি, সরি। তাহলে আপনার হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে আর কি, যে আপনার বন্ডের দামটা ডিপেন্ড করে হচ্ছে আপনার বাজার সুদের হারের উপর। কিসের উপর? বাজার বাজার সুদের হার। সুদের। বাজার সুদের হারের উপর আর কি। ধরেন এরকম আর কি, ধরেন আপনি তো বন্ড কিনছেন, কোন কোম্পানি বন্ড কিনছেন বলেন তো? যে আপনি হচ্ছে এবিসি। এবিসি এবিসি। কোম্পানি, এবিসি কোম্পানি বন্ড কিনছেন। এবিসি কোম্পানি বন্ডের দাম হচ্ছে 1,000 টাকা, এবং এখানে 10% সুদ দিবে। এটা মেয়াদ কয় বছর? 3 বছর। 10 বছর। তিন দশ বছর বছর ধরেন, এই 3 বছর হলে আর কিন্তু 10 দীর্ঘমেয়াদী বছর। অর্থ হবে না। 10 বছর ধরেন আর কি। তাহলে 10 বছর বুঝছেন? যদি ধরেন, 10 বছর আগে কিন্তু এটা চেঞ্জ হবে না। মানে এই যে 10% সুদ যে আছে, এই 10% যে সুদটা, এটা কিন্তু 10 বছর আগে কোনো পরিবর্তন হবে না। জি জি। বুঝতে পারছেন? কিন্তু বাজার সুদের হার যেটা জি আছে, এটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হবে। ধরেন আজকে মনে করেন বাজারে হচ্ছে সুদের হার মনে করেন ধরেন আপনি যখন বিক্রি করতে যাবেন, তখন যদি বাজার সুদের হার মনে করেন হয় 15%। বাজার সুদের হার মানে 15% মানে কি, যে বাজারে যদি অন্য কোনো বন্ড ক্রয় করে বা অন্য কোথাও বিনিয়োগ করে, সে 15% লাভ করতে পারবে। কয় পার্সেন্ট লাভ করতে পারবে? 15% লাভ করতে 15%। 15। পারবে। তাহলে আপনার যে বন্ডটা, মানে আপনার কাছে যে বন্ডটা আছে, সেটা আপনার সুদের হার কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে বলেন তো আপনি কি এই বন্ডটাকে বেশি দামে বিক্রি করতে পারবেন? না, দাম কম হবে। তখন আপনার বন্ডটাকে কম দামে বিক্রি করতে হবে। ওকে, আবার ধরেন বাজারের সুদের হার হচ্ছে 6%। কয় পার্সেন্ট? 6%। 6%। ওকে, আর আপনার বন্ডের সুদের হার কত পার্সেন্ট? 10%। 10%। 10। আপনার কেউ যদি আপনার বন্ডটা ক্রয় করে, সে বেশি মুনাফা পাবে বা বেশি লাভ করতে পারবে। ওই ক্ষেত্রে আপনি আপনার বন্ডটা কি করতে পারবেন? বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি। বেশি দিন বিক্রি করছে। হুম। তাহলে এই যে আপনার একটা বাজারে যে বন্ডের দাম বাড়তেছে বা কমতেছে, ওটা ডিপেন্ড করতেছে কিসের উপর? বাজার সুদের হারের উপর। এটা কি বলা হয় আপনার ক্যারি, কি বলা হয়? এটা নাম কি বলেন তো? কেডি। ক্যারি। এখন এই বাজার সুদের হারটা মানে হচ্ছে একটা বিনিয়োগকারী যে পরিমাণ মুনাফা প্রত্যাশা করে, এটাকে বলা হচ্ছে ক্যারি। এই ক্যারি কি আপনার কয়টা ভাবে ডাকা হয় আর কি, এটাকে বলা হয় প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, বা হচ্ছে আপনার ধরেন আহ আহ, মূলধন সুদের হারও বলা হয় অনেক সময় আর কি। প্রয়োজনীয় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার বলা হয় আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে ক্যারি। তাহলে ক্যারির উপরও কিন্তু আপনার বন্ডের দাম বাড়বে না কমবে, এই বিষয়টা ডিপেন্ড করে আর কি। বুঝতে পারছেন? জি তাহলে সবাই কেডি মানে কি বুঝতে পারছেন? মানে কেডিটা কি? কেডিটা মানে হচ্ছে বাজার সুদের হার আর কি। বাজারে কি পরিমাণ সুদ, সুদ এখন কি আছে, কন্টিনিউ আছে আর কি। ওইটার উপর ডিপেন্ড করে আপনার বন্ডের দামে একটা ইফেক্ট ফেলবে আর কি। বাজারে যদি সুদের হার বেশি হয়, তাহলে আপনার বন্ডের দাম কমে যাবে। আবার বাজারে যদি সুদের হার কম হয়, তাহলে আপনার বন্ডের দাম বেড়ে যাবে আর কি। ওকে, জি জি আচ্ছা, জি। ঠিক আছে। তাহলে আমরা চলেন আমরা অঙ্কে যাই। ওকে, তাহলে আমাদের সূত্রগুলো আবার আমরা খেয়াল করি। তাহলে ফার্স্টে বুঝলাম আমরা হচ্ছে আপনার এই যে ভ্যালুয়েশন অফ বন্ড আর কি, কুপন বন্ড বলছিলাম। যে বন্ডের মেয়াদ ও সুদের হার উল্লেখ থাকে, তাকে কুপন বন্ড বলে আর কি। তাহলে বিবির সূত্র কি বলেন তো? I × 1 - 1 ভাগ 1 + কেডি পাওয়ার এন, ভাগ হচ্ছে কেডি, প্লাস হচ্ছে বা কেডি। এমবি। হ্যাঁ, কেডি মানে একটু আগে বুঝালাম না আমরা, বাজার সুদের হার বা প্রত্যাশিত জি। আয়ের হারকে কি বলা হবে? কেডি বলা হবে আর কি। এই যে কেডি। শুরুতে কেটার জন্য আমরা তখন বুঝাইলাম যে কেডি মানে কি আসলে। কেডি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, মানে একটা বিনিয়োগকারী যে হারে মুনাফা প্রত্যাশা করে, ওটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার বা বাজার সুদের হার আর কি। তো ওইটাকে বলা হচ্ছে আপনার কেডি। তাহলে সূত্রটা হচ্ছে, কুপন বন্ডের সূত্রটা হচ্ছে বিবি মানে ভ্যালুয়েশন অফ বন্ড সমান I × 1 - 1 ভাগ 1 + কেডি পাওয়ার এন, ভাগ হচ্ছে কেডি, প্লাস হচ্ছে এমভি ভাগ 1 + কেডি পাওয়ার এন। ওকে, জি জি। তারপরে হচ্ছে আপনাদের আরেকটা বন্ড সূত্র হচ্ছে জিরো কুপন বন্ড।
তাহলে যে বন্ডের সুদের হার উল্লেখ থাকে না তাকে হচ্ছে জিরো কুপন বন্ড বলা হয় আর কি। এটার সূত্র হচ্ছে বিবি সমান এমবি ভাগ 1 + কেডি পাওয়ার এন। তাহলে আমরা তো সবগুলো মান জানি এখানে, এমবি মানে কি, কেডি মানে কি, বা এন মানে কি। ওকে। জি ওকে। তারপরে হচ্ছে আপনার চিরস্থায়ী বন্ড আছে, কি বন্ড আছে আপনার? চিরস্থায়ী বন্ড। তাহলে চিরস্থায়ী বন্ডের সূত্র বের করে চিরস্থায়ী বন্ড মানে হচ্ছে যে চিরস্থায়ী। সময় উল্লেখ থাকে না তাকে চিরস্থায়ী বন্ড বলা হয়। তাহলে ডিডি, ডেরিভেশন অফ বন্ড সমান আপনার হচ্ছে কেডি। ওকে। হুম। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। এখানে যতগুলা সূত্র পড়ছি আমরা, তিনটা সূত্র, এখানে কোথাও আয়ের পার্সেন্টেজ ব্যবহার করা হবে না, এখানে সুদের পরিমাণ ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? শুধু সুদের পরিমাণ। সুদের পরিমাণ। পরিমাণ। আর পার্সেন্টেজটা ব্যবহার করা হবে শুধু ক্রেডিট ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? ক্রেডিট ক্রেডিটের ক্ষেত্রে। ক্ষেত্রে। ক্রেডিট। ক্রেডিট ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ ইউজ করা হবে, আর আয়ের ক্ষেত্রে হচ্ছে সুদের পরিমাণ ইউজ করা হবে আর কি। আচ্ছা, চলেন তাহলে আমরা হচ্ছে এখন আমাদের মূল প্রশ্নে চলে যাই। দেখেন, বলতেছে মিস্টার ওয়াজেদ বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী। ঠিক আছে, সে বন্ড কিনতে চায়। ওকে। সে নিমিত্তে দুটি কোম্পানি বন্ড বাছাই করলো, সে দুইটা কোম্পানি বন্ড বাছাই করলো। উভয় উভয়ের লিখিত মূল্য 1,000 টাকা। দুটা বন্ডের লিখিত মূল্য 1,000 টাকা। তাহলে লিখিত মূল্যকে কি বলা হয় বলেন তো? এমবি। কি বলা হয়? লিখিত মূল্যকে কি বলা হয় এমবি। বলেন? এমবি। এমবি। আমরা এমবি পাইলাম আর কি। ওকে। তারপর বলতেছে বন্ড দুইটার নাম বলতেছে, একটা বন্ড হচ্ছে পি বন্ড, একটা কিউ বন্ড। পি বন্ডের বলতেছে কুপন সুদের হার 12%। কত পার্সেন্ট? 12%। 12%। এম বলতেছে আপনার 10 বছর। আর বাজার মূল্য মানে হচ্ছে সেলস ভ্যালু আর কি। আমাদের বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে বাজার মূল্য আপাতত কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা এটা পরে দেখবো আর কি বাজার মূল্যটা কি কাজ। যেমন আমাদের এখানে এই অধ্যায়ের সূত্র আছে 6টা আর কি। আর 3টা হচ্ছে আয়ের হার। আয়ের হার করার ক্ষেত্রে আমাদের এসবি লাগবে আর কি, মানে আপনার হচ্ছে সেলস ভ্যালু বা বাজার মূল্য লাগবে আর কি। আর এইখানে বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজার মূল্য লাগে আর কি। আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা এটা দেখাবো আর কি এসবি কি কাজ। সূত্রে লাগবে না আর কি। এরপরে হচ্ছে আপনার কিউ বন্ড, বলতেছে কুপন সুদের হার হচ্ছে 10%, আর বছর বলতেছে নাই মানে জিরো। এখন বলেন তো এই দুইটা বন্ডের মধ্যে কি 10%। বন্ড, কোন ধরনের বন্ড? কি বন্ড হচ্ছে সুদের হার বি উল্লেখ বন্ড হচ্ছে কুপন বন্ড। কুপন বছর বন্ড উল্লেখ, সময়ে বছর দেওয়া আছে। সময় এবং বছর দেওয়া আছে। আবার কিউ বন্ডটা কোন ধরনের বন্ড? জি। জিরো কুপন বন্ড। কিউ বন্ড তো জিরো কুপন। হয়েছে না তো? এটা তো সময় দেওয়া নাই। যেখানে সময় উল্লেখ থাকে না তা কি বলা হবে? অ- অপরিশ অপরিশোধ্য বন্ড। অপরিশোধিত বন্ড বা অপরিশোধ্য বন্ড। কি বলা হবে? অপরিশোধিত বন্ড বা চিরস্থায়ী বন্ড বলা হবে আর কি। তাহলে যে বন্ডের সময় উল্লেখ থাকে না তাকে হচ্ছে চিরস্থায়ী বন্ড বলা হয় আর কি। এখন আবার বলতেছে, দেখেন প্রত্যাশিত আয়ের হার চিরস্থায়ী। 10%। দেখেন পরের লাইনটা কি বলতেছে? প্রত্যাশিত আয় হার 10%। প্রত্যাশিত আয় হার দশ প্রত্যাশিত পার্সেন্ট মানে আয় হয় 10%। হ্যাঁ, মিস্টার ওয়াজেদ হচ্ছে 10% মুনাফা প্রত্যাশা করে। তাহলে প্রত্যাশিত আয় হারকে কি বলা হয় বলো তো? ক্রেডিট। ক্রেডিট। কেডি। ঠিক আছে, প্রত্যাশিত আয় হারকে বলা হচ্ছে কেডি। তাহলে আমরা সবগুলা মান পাইলাম। এখন আমাদেরকে কোশ্চেন করছিল তার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে বলেন তো কোন বন্ডে বিনিয়োগ করা উচিত জানতে হলে আমাদের কি করতে হবে আগে? সূত্র। আগে বের দুর্বল। করতে হবে। বন্ডের বর্তমান মূল্য জানতে হবে। কি জানতে হবে? বন্ডের হচ্ছে বর্তমান। আপনার বর্তমান। বর্তমান বর্তমান মূল্য জানতে হবে, যে তার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। ওকে, চলেন আমরা এটার বর্তমান মূল্য বের করবো। তাহলে হচ্ছে আপনার, ওকে, তাহলে আমরা আমাদেরকে সূত্রটা খাতা আছে আপনাদের কাছে? একটা সূত্র লিখেন। তাহলে এখানে আপনার সবগুলো মান আগে লিখতে হবে। তাহলে আমরা এখানে এমবির মান পাইছিলাম কত টাকা বলেন তো? 1,000 টাকা। এক হুম। হাজার আয় ছিল কত পার্সেন্ট? 10%। তাহলে আয় কিসের উপর ধরা হয় বলেন তো? আয় ধরা হবে এমবির উপর। আমরা বলছিলাম সুদের পরিমাণ ধরা হয় আর কি। তাহলে 1,000 ইন্টু হচ্ছে 10%। ইন্টু 10। তাহলে 10% হলে আয় পরিমাণ কত টাকা হবে? 100 টাকা। আমরা কিন্তু 100 টাকা। বলছিলাম যে আয়ের 100 পরিমাণ টাকা। তাহলে এখন হচ্ছে হুম। পি এর ক্ষেত্রে ক্যারি কত পার্সেন্ট বলছে? 15% না? হুম। জি। 10% প্রত্যাশিত হয়। ক্রেডিট এর ক্ষেত্রে 12%। ও, just এক মিনিট, এখানে পি হচ্ছে 12% আছে আর কি। হ্যাঁ, সরি। তাহলে আমরা 12%। হচ্ছে 12% ধরবো আর কি, এখানে একটু ভুল হচ্ছে তো। কাটি। তাহলে আপনার হচ্ছে এমবি হচ্ছে 1,000 টাকা দেওয়া আছে, আমরা 1,000 টাকা। ওই ক্ষেত্রে হচ্ছে আয়ের মান হবে কত? 1,000 ইন্টু 12%। তাহলে হচ্ছে আপনার 120 টাকা। কটা হলো? 120। ক্যারি কত পার্সেন্ট বলছে? দেখেন ক্যারি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। কত পার্সেন্ট বলছে? 10%। তাহলে আমরা এখানে লিখবো 10% মানে হচ্ছে পয়েন্ট হচ্ছে 10। তাহলে ক্যারির ক্ষেত্রে আপনাকে পার্সেন্টেজ করতে হবে আর কি। আর এন কত বছর বলছে আপনাকে? 10 বছর। কত বছর? 10 বছর। 10 বছর। ওকে। 10 বছর। তাহলে আপনারা এখন সূত্র আয়ের মানটা আরেকবার, আয়ের আয়ের মানটা আছে না, এটা কিভাবে আনছেন? 12%টা কিভাবে এলো? যে একটু প্রশ্নে একটু। দেওয়া আছে আপনার হচ্ছে পি বন্ড। এখানে বলা আছে যে পি বন্ডের হচ্ছে আপনার কত পার্সেন্ট কুপন হার? 12%। আর আমাদের এই 12%।
কুপনের হারে পরিমাণ ধরতে হয় আর কি, পার্সেন্ট ধরা যাবে না। তাহলে আপনার অভিহিত মূল্য কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা 12% কত টাকা হবে? 120 টাকা। 20 টাকা। ওকে। তাহলে এখন আপনার সূত্রে মান বসাবেন, যেমন এখানে লিখবেন যে এটা পরের লাইনে লিখবেন আর কি, এখানে তো জায়গা নেই, আমরা এখানে লিখি আপনার 120। 120 ইন্টু, তারপর এখানে কি লিখতে হবে আপনার? উপর লিখতে হবে 1 - 1 ভাগ 1 প্লাস কেডি কত পার্সেন্ট ছিল আমাদের? 10%। তো আমরা লিখবো দশ পয়েন্ট পার্সেন্ট 10%। 0.10 ভাগ হচ্ছে আপনার 10, পাওয়ার হচ্ছে 10, সরি। তারপরে হচ্ছে নিচে আবার কেডি কত পার্সেন্ট হবে আপনার? পয়েন্ট দশ। ওয়ান জিরো প্লাস 10। হবে এম, 1,000 টাকা। এমডি হচ্ছে 1,000 ভাগ হচ্ছে আপনার পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 10। ঠিক আছে? আপনার জি। কাছে ক্যালকুলেটার, হুম, আপনার কাছে ক্যালকুলেটার থাকে, একটু ভ্যালুয়েশনটা করেন তো, একটু তাড়াতাড়ি। কত টাকা হয়? করতেছি। সব একবারে করে লাই। কি হ্যাঁ, করে ফেলেন সব একবার, সমস্যা নেই। কোশ্চেনটা ভ্যালুয়েশন কত টাকা বেরিয়েছে বলেন তো? এমবির মান হবে তো ভাই হুম। একটু 20 × 6.14। একটু বাকি আছে। না দেখলে ভাই উপরে চলে, সমস্যা নেই। দেখেন এখন পিবি। ভাই 1122.89। তাহলে এটার মান কত বেরিয়েছে আপনার? 1,122 টাকা বেরিয়েছে। কত বেরিয়েছে? 1,122 টাকা। তাহলে বলেন 1122। পি বন্ডের বর্তমান দাম কত টাকা? 1122 টাকা। 1122। 1,122 টাকা। এখন এখন হচ্ছে এই অঙ্কের মূল বিষয় আছে বা মজাটা হচ্ছে এখন, ধরেন আপনি হচ্ছে এই বন্ডের মূল দামটা জানেন যে বর্তমান দাম হচ্ছে 1,122 টাকা। আচ্ছা বলেন তো, একটা 1,122 টাকা বন্ড 1,200 টাকা কিনলে লাভ হবে না লস হবে? লস। 1200 টাকায় কিনলে লস। লস। আবার ওকে, আবার একটা 1,122 টাকার বন্ড যদি আমরা 1,100 টাকায় কিনি, তাহলে লাভ হবে না লস হবে? লাভ লাভ হবে। হবে। লাভ হবে। ওকে। ঠিক এই কাজটা এখানে আবার আবার আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে আর কি, যে এখানে এখানে বন্ডের দাম, বর্তমান দাম বলতেছে 1,122 টাকা, আর সেলস ভ্যালু মানে হচ্ছে ওই বন্ডটা বাজারে যে দামে ক্রয় বিক্রয় হয় আর কি। তো এই বন্ডটা বাজারে কি কয় টাকা দামে বিক্রি হইতেছে বলেন তো? 1100 টাকা। 1120। 1100 1,100 টাকা, টাকা। 1100 টাকা। সেলস ভ্যালু মানে হচ্ছে ওই বন্ডটা বাজারে যে দামে বিক্রি করা হয় তাকে বলা হচ্ছে সেলস ভ্যালু আর কি। তাহলে এই বন্ডটা বাজারে হচ্ছে 1,100 টাকায় বিক্রি করা হইতেছে। তাহলে যদি আমরা 1,100 টাকা কিনি, আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। কয় লাভ টাকা লাভ হবে। হবে? কয় টাকা লাভ হবে বলুন তো? 22 টাকা লাভ 22 হবে। টাকা। 5 টাকা লাভ হবে। গুড। এটাই হচ্ছে পয়েন্ট। এরপরে হচ্ছে দেখেন আপনার কিউ, কিউ যে বন্ডটা আছে, কিউ বন্ডের বাজার মূল্য কয় টাকা আছে বলুন তো? বাজার মূল্য বাজার মূল্য 800। 800 টাকা। 800 টাকা আছে আর কি। তাহলে আমরা কিউ বন্ডের বর্তমান মূল্য বের করছি, দেখেন ভাই করছি, আপনার দেখাই। দেখেন আই, কিউ বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড আর কি, এটা সূত্র হচ্ছে আই ভাগ কেডি। জি। তাহলে আই বলছে মানে কোপন সুদের হার 10% বলছে। আপনি যদি 1,000-কে 10% দিয়ে ভাগ দেন, তাহলে 100 টাকা বের হয়। কত বের হয়? 100। 100। আর 100। কেডি, আর প্রত্যাশিত কেডি আয় হার কত? কত? কেডি বলছে 10% আর কি। তাহলে আমরা যদি 100-কে 10% দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের বর্তমান দাম কত বেড়ে যেতেছে বলেন তো? 1000। লস। 1,000 টাকা। 1,000 টাকা। এই লস কে বলছে? মাইর দেবো, কিন্তু আগে আপনাকে দেখতে হবে বাজার লাভ। মূল্য। হ্যাঁ, বুঝুন একটু জি। ভালো করে বুঝুন, এখানে পয়েন্ট মানে এই ওদের সকল অঙ্ক একই রকম, মানে আপনার বন্ড ভ্যালুয়েশন সব অঙ্ক সেম হবে একদম। আপনি আজকে বই খুলবেন, বই খুলে যদি 20টা অঙ্ক পান, 20টা অঙ্ক একদম সেম আছে, কিন্তু আপনাকে পয়েন্টটা বুঝতে হবে আর কি। দেখেন বাজার মূল্য কয় টাকা বলছে জি। এখানে? 800। 800। 800। আর এটার দাম কত ছিল? বর্তমান দাম 1,000 টাকা। 1000। 1000। তাহলে আমি যদি লাভ। একটা 1,000 টাকা যদি একটা বন্ডকে যদি আমি 800 টাকায় কিনতে পারি, তাহলে আমার কয় টাকা লাভ হচ্ছে? 200 টাকা লাভ। 200। 200 টাকা লাভ হচ্ছে। তাহলে এখন আপনাকে বলছে তার কোন বন্ডে বিনিয়োগ করা উচিত, এবার বলেন আপনি কোন বন্ডে বিনিয়োগ করা উচিত? কিউ। কিউ বন্ডে বিনিয়োগ। কিউ বন্ডে বিনিয়োগ করা উচিত। দেখুন এখানে কিন্তু এমন হইতে পারে যে একটা লস হবে, একটা লাভ হবে। এখানে কিন্তু দুটা বন্ডই লাভ হবে। যেমন পি বন্ড কিনলে আমার 22 টাকা লাভ হবে, আর কিউ বন্ড জি। কিনলে 200 টাকা লাভ জি। হবে। তা কিউ বন্ডে বেশি লাভ হইতেছে, তাহলে কিউ বন্ড কিনা উচিত। জি। 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 কিউ বন্ড। ওকে, তাহলে আপনার বন্ড ভ্যালুয়েশনের এখানে আপনার হচ্ছে এই অধ্যায়ে দুই ধরনের অঙ্ক আছে আর কি। একটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, আর একটা হচ্ছে আয়ের হার।
আয়ের হারের তিনটা সূত্র আছে, ওয়াইটিএম, ওয়াইটিসি, আর হচ্ছে আপনার সিওয়াই। আর আরেকটা পার্ট হচ্ছে আপনার বন্ড ভ্যালুয়েশনের আছে। তাহলে বন্ড ভ্যালুয়েশনের পার্ট হচ্ছে এতটুকুই আছে। আপনার যদি বাসায় আপনার বই খুলে হচ্ছে সবগুলো অঙ্ক দেখেন, দেখবেন সবগুলো অঙ্কে সেম কাজই বলতেছে আপনাকে কোন বন্ডটা ক্রয় করা উচিত, কোনটা ক্রয় করা উচিত না আর কি। জি। জি। বুঝতে পারছেন? জি। ওকে, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি হচ্ছে আবার আপনাকে বলতেছি আর কি। না ভাই, বুঝলি। বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আপনারা হচ্ছে ষষ্ঠ অধ্যায় খুলবেন। ভাই আই কেডিআর এমপিজিপি। আইটা হ্যাঁ হ্যাঁ। আইটা কি বাই করতে হবে না? ওই যে আয়ের সবসময় আপনি কেডি আয়ের থেকে বাই করতে হবে আইটা, না? না, আয় মানে হচ্ছে কুপন হার, কুপন সুদের হারকে বলা হয় আয়। এখানে আয়ের আপনি হার লিখতে পারবেন, আয়ের পরিমাণ বের করতে হবে। এখন কুপন মানে সুদটা দেওয়া হবে কিসের উপর? এমবির উপর, জি। মানে লিখিত মূল্যের উপর সুদ দেওয়া হবে। প্রথমটাতে 1,000 টাকার উপর যদি 12% সুদ জি। দেয়, তাহলে 1,000 × 12%, তাহলে কয় টাকা হচ্ছে আপনার? 120 টাকা। 120 টাকা, 120 টাকা। পরে বন্ডে কুপন হার কত ভাই পার্সেন্ট? এগুলো দশ যদি একটু পার্সেন্ট মানে কি বাইঙ্গা বন্ডে আমরা একটু নোট করে দিতেন ভালো ছিল। ভেঙে নোট করে দিতে বলতে? আমি হচ্ছে এই যে শীটটা এখন পড়াইলাম, এটা আপনাকে পাঠিয়ে দেবো আর কি, আপনাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো আর কি। আর হচ্ছে এখন যেটা বুঝাচ্ছি আচ্ছা আপনাদের আচ্ছা। ক্লাসটা, ক্লাসটা রেকর্ড আছে আর কি। তাহলে আমি হচ্ছে আপনার চাইলে রেকর্ডটা আবার আপনাকে পাঠিয়ে দিলে আপনি এগিয়ে আবার দেখতে পাবেন যে ভাই কোন জায়গাটা কি বলছিলাম, বা আপনার কোনটা সমস্যা এটা আবার দেখতে জি। পাবেন আর কি। আচ্ছা, দেখেন কিউ বন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে 10% জি। বলছে কুপন। আচ্ছা দেখেন ওইখানে কিন্তু কোশ্চেন কিন্তু বলা ছিল যে দুটা বন্ডেরই এমবি হচ্ছে 1,000 টাকা, এইখানে আবার এমবি 1,000 টাকা। তাহলে যদি আপনি 1,000-কে 10% করেন, তাহলে এইখানে হচ্ছে আপনার কত টাকা বেরোতেছে বলেন তো? 100 টাকা। ওকে, তাহলে আমরা 100 টাকা। হচ্ছে কিউ বন্ডের ক্ষেত্রে কিন্তু আয়ের মান কত টাকা বসেছিলাম বলেন তো? কিউ বন্ডের আর ক্ষেত্রে মানে আপনার 100 টাকা। আয়ের মান বসেছিলাম। ওকে, তাহলে আপনাদের হচ্ছে 100। 50% অঙ্ক শেষ। আপনারা হচ্ছে দেখবেন, আর এই অধ্যায়টা শেষ করতে হলে আমাদেরকে আরেকটা ক্লাস দেওয়া লাগবে আর কি। সেটা হচ্ছে আয়ের হারের উপর আর কি। তাহলে আপনারা জি। হচ্ছে 6 নাম্বার অধ্যায় হলে যে বোর্ড কোশ্চেন গুলো আছে আপনারা সবগুলো কোশ্চেন দেখবেন, যে সকল অঙ্ক হচ্ছে একই রকম। মানে বনভূষণ একটা মজা হচ্ছে এদের অনেক সহজ। আপনার সবই অঙ্ক হচ্ছে একই সিকোয়েন্সে, কিন্তু আপনাকে অঙ্কের যে প্যাটার্ন এটা বুঝতে হবে আর কি, না বুঝলে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? হুম। জি। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন। আমাদের হচ্ছে যে এটা তো হচ্ছে আপনার ফ্রি, আপনার হচ্ছে জুমে হচ্ছে কিনতে হয় আর কি, ফ্রি মেম্বারশিপ কিনতে হয়। তাহলে এখন তো ফ্রি ভার্সন, তাহলে ক্লাসের টাইম শেষ, প্রায় 1 মিনিটের মতো বাকি আছে। তাহলে আমাদের হচ্ছে পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে দেখা হবে আর কি, যে ওয়াইটিএম এর যদি ক্লাস নেই, মানে আয়ের হারের ক্লাস নেই, তাহলে আয়ের হারের জি। ক্লাসে দেখা হবে। মানে তাহলে এটা আপনার কি ভাই, হচ্ছে এটা লিমিট পড়বেন, দেওয়া? কুপন সুদের যেগুলো দেখবেন আয় হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কি কতক্ষণ ক্লাস করে দেবো, লিমিট দেওয়া? 40 মিনিটের মতো, 40 মিনিট মতো প্লে করা যায় আর কি। যদি প্রিমিয়াম ভার্সন কিনি তাহলে হচ্ছে আপনার আনলিমিটেড, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে এই শীটটা আপনাদেরকে পাঠিয়ে দেবো আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা দেখবেন, দেখার পরে হচ্ছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। সমস্যা হলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে রাখবেন, আর পরবর্তীতে যদি আয়ের হারের উপর ক্লাস নেই আমি সময় জানিয়ে দেবো আর কি কখন ক্লাস নেবো। আচ্ছা। আচ্ছা ওকে। আচ্ছা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, 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 লিঙ্কে শোনা